প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। 2015 সাল। তখন আমি আমার বাবা মার সাথে লঞ্চে করে সুন্দরবনে বেড়াতে যাচ্ছিলাম। আমাদের লঞ্চ সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো প্রায় ভোর 4টার দিকে। আমরা খুব উৎসাহ নিয়ে লঞ্চে উঠলাম। বিশেষ করে আমি খুবই উত্তেজিত ছিলাম, কারণ এটা ছিল আমার প্রথম সুন্দরবন ভ্রমণ। আমরা লঞ্চের এক কোণায় চাদর বিছিয়ে বসলাম। বাসা থেকে রান্না করে আনা খাবারের বাটিগুলো চাদরের উপর রাখা হলো। ঠিক তখনই আমার ওয়াশরুমে যাবার প্রয়োজন অনুভব হলো। মা, আমি ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাবার আর সময় পেলি না? লঞ্চ ছাড়তে না ছাড়তে যাওয়া লাগবে? এটা তোর একটা বদ অভ্যাস। আচ্ছা ঠিক আছে, পরে আমার সাথে ঝগড়া করো। এখন দ্রুত আমার সাথে ওয়াশরুমে চলো। হ্যাঁ, তাই চল। ওয়াশরুমে যাবার সময় মা বাবাকে বলল, তুমি খাবারের বাটির দিকে লক্ষ্য রাখো, যেন মাছি খাবারে না বসতে পারে। এবার আমি আর মা একসাথে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। হঠাৎ নদীর দিকে চোখ পড়তেই আমি আটকে উঠলাম। দেখি একটা মেয়ে নদীর পানিতে ভাসছে। মা, মা, দেখো দেখো, ওই দিকে। মা একটু রাগের সাথে বললেন, কোথায়? কি দেখব? দেখো, নদীর পানিতে একটি মেয়ে ভাসছে। মা এবার নদীর পানির দিকে তাকিয়ে বললেন, কই, কিছুই নেই তো। তুই ভুল কিছু দেখেছিস। তাড়াতাড়ি ওয়াশরুমে যা, আমার খুব খিদে পেয়েছে। আমি আরেকবার পানির দিকে তাকালাম। সেখানে কিছুই নেই। এবার আর কথা না বাড়িয়ে সোজা ওয়াশরুমে গেলাম। এদিকে ফজরের আজানের সময় হয়ে আসছে, তাই আমি একবারে উজু করে ওয়াশরুম থেকে বের হলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে অবশিষ্ট কিছু খাবার ও উচ্ছিষ্ট খাবার লঞ্চের এক কোণায় রেখে দিলাম। নামাজের সময় হওয়ায় আমরা নামাজ পড়া শুরু করলাম। হঠাৎ নামাজ পড়ার সময় কিছু একটা গরম হাওয়া গায়ে লাগার মতো অনুভূতি হলো। কিন্তু তখন ছিল শীতকাল। আবার আশেপাশে কোথাও লঞ্চের কালো ধোঁয়া বাহির হওয়ার কোনো পাইপও নেই। এই ঘটনাটি তখন কাউকেই বললাম না। এবার আমরা তিনজন একসাথে গল্প করছিলাম। ঠিক সেই সময় আবার সে গরম হাওয়া অনুভূতি টের পেলাম। এবার আমি মাকে বললাম, মা, তুমি কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ, কম কথা বলো। মায়ের কথায় আমি একেবারে চুপ করে গেলাম। আর সেই সাথে এক অজানা ভয় আমাকে চেপে ধরল। একে তো শীতে কাঁপছি, তার উপর ওই গরম হাওয়ার ভয়। সে সময় যে আমার মনের ভেতরে কি হচ্ছিল তা কেবল আমি ও আল্লাহ ছাড়া আর কারো জানা সম্ভব ছিল না। আমার বাবা তখন আমাদের সূরা কালাম পড়তে বললেন। আমি আর মা চোখ বন্ধ করে সূরা কালাম পড়তে লাগলাম। আমরা প্রায় 10টার সময় আমাদের গন্তব্যে পৌঁছলাম। আমরা 2 দিন সুন্দরবনে খুব ঘোরাঘুরি করলাম। এবার আমাদের বাসায় ফিরে যাবার সময় হলো। সুন্দরবন থেকে ফেরার দিন কটেজের এক লোক আমাদের এমন কিছু বললেন যা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। আপনারা তো নদী পথে লঞ্চে করে যাবেন, একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আজকাল শোনা যায় লঞ্চে নাকি পিশাচের আলামত লক্ষ্য করা যাচ্ছে। মনের ভিতর ভয় নিয়ে আমি ওই লোকটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, পিশাচের অস্তিত্ব কিভাবে বোঝা যায়? আর কেনই বা তারা লঞ্চের ভেতর আসে? ওরা যখন তোমার আশেপাশেই থাকবে, ঠিক তখন তুমি মাঝে মাঝে কিছুটা হালকা গরম বাতাস অনুভব করবে।
আর ওরা আসে মূলত উচ্ছিষ্ট খাবার বা নোংরা কিছুর আকর্ষণে। তখন আমার মনে পড়ে গেল, ওই দিন তো আমাদের কাছে উচ্ছিষ্ট খাবার ছিল। তার মানে ওই গরম হাওয়ার অর্থ হলো ওই দিন আমাদের পাশেই পিশাচ ছিল। এবার আমরা খুব সতর্ক হয়ে লঞ্চে উঠলাম। আমরা ছিলাম ওই লঞ্চে ওঠা প্রথম যাত্রী। আর লঞ্চে উঠে যে দৃশ্য দেখলাম তাতে আমরা তিনজনই একেবারে হকচকিয়ে গেলাম। মেঝেতে কিছু অর্ধ খাওয়া পচা মাছ আর নাড়ি ভুড়ি পড়ে আছে, আর দেয়ালে কিসের যেন রক্ত ছিটিয়ে আছে। এই দৃশ্য দেখে আমরা দ্রুত লঞ্চ ত্যাগ করলাম। ওই দিন আর ফেরা হলো না। পরের দিন বেলা 12টার লঞ্চে উঠলাম। একজন হুজুরকে দিয়ে লঞ্চ কর্তৃপক্ষ পুরো লঞ্চটিকে সূরা কালাম পড়ে ঝাড়ার ব্যবস্থা করলেন। হুজুরটি যখন সূরা কালাম পড়ে লঞ্চের বিভিন্ন দিকে ফু দিচ্ছিলেন, তখন আমি একটি জিনিস দেখতে পেলাম। সেই মেয়েটি যে আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, যাকে ওই দিন নদীর পানিতে ভাসতে দেখেছিলাম। এরপর বাসায় ফিরতে আর কোনো সমস্যা হয়নি। তবে এ ঘটনার পর থেকে আমি আর কোনোদিনও লঞ্চে যাতায়াত করিনি। ওটাই ছিল আমার শেষ সুন্দরবন ভ্রমণ। বন্ধুরা, আজকের এই সত্য ঘটনাটি পাঠিয়েছিল ইপসিতা শবনম, আর এই ঘটনার নাট্যরূপ দান করেছে টিম বাংলা ভূতের গল্প। কাহিনীর ধারাবাহিকতা রক্ষার্থে কিছুটা কল্পনার আশ্রয় নেওয়া হয়েছিল, যা মূল ঘটনার বিষয়বস্তুর কোনো পরিবর্তন করে না।